আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে বলা বলা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে। কোথাও আসতেছে মব, কোথাও আসতেছে তৌহিদি জনতা। কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে, কেউ হইলো আয়সা বকতেছে, মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের কথা বলতেছে, কেউ আবার গিয়া মাজার মুটটা ভাঙতেছে, আবার কেউ গিয়া আরেকটা ভালো কাজও করতেছে, সবাই মিলে। এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা, সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কিনা? খালেদ, মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন, যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি জি জি। যেন বলি, সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে এই কিনা? ধরনের জি। কাজগুলো কতটুকু করতে পারে না করতে পারে। এখানে আমি একটু সতর্ক থাকতে চাই। রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না। এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার, এটা কোনো অরাজনৈতিক সরকার না। একটা সরকার পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এটা দলীয় সরকার না। এটা আমরা একটু যেন খেয়াল রাখি। ওকে। এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি। এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন, সংস্কার প্রশ্নটা, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা, সরকার সিরিয়াসলি করছেন, কাজটা করছেন। এটা আমরা অতীতে কখনো করিনি, এটা আমাদের ইস্যুই ছিল না। অথচ আমাদের বাচ্চারা 2018 সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে। নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন, তাই না? এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে। যে আমি প্রথমে 1 নম্বর যেটা বলবো, যে এটা অরাজনৈতিক সরকার না। এবং বাংলাদেশের ইতিহাসে, অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি, এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে। স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন। কেমন এটা আমরা ইগনোর করতে পারছি না। এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা, খালেদ আপনি বলেছেন, সেটা বড় প্রশ্ন না। গায়ে গতরে পরিশ্রম, মাথার পরিশ্রম, সেটা এক জিনিস। আর রাজনৈতিক তাৎপর্য, সেটা আরেকটা জিনিস। এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে, যেভাবে রিপোর্ট পেশ করে, সেগুলোর এক ধরনের পরিবেশ, এক ধরনের প্রেক্ষাপট আছে। আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি সিগনিফিক্যান্ট। সবচাইতে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না। আচ্ছা, এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন। দেখেন, আমি দেখছি কি, যে এবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে, মানে গণ লেভেলে। এখন ইংরেজিতে আমরা যখন মব টব বলি না, কে কি বোঝেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো। আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো। যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে, অনেক বেশি ডেলিকেটলি, সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য। মিনা কার্টুনের আমার মনে আছে, আমার মনে দাগ কেটে গেছে। আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, তাকে নিয়ে দেখছিলাম। প্রথম পর্বেই একটা চোরকে, লাউ চুরি করার জন্য, একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে। এমন এগুলো আমাদের সমাজের মধ্যে, আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম, আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে। আচ্ছা, তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে। আমি 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 আরেকটা প্রশ্ন জি তুলেছেন, জি জি একটু বলে দিই আমি। জি জি। সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে, আমি বলি কি, দেখেন, এটা তো খুব খারাপ কাজ হয়েছে, অকল্পনীয় খারাপ কাজ হয়েছে, তাই না? এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো, অতীতে কখনো ঘটে নাই। এবং এখানে সিগারেটটাও ইস্যু না। আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না, তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন, বা আমরা, আমি বলছি কি, একদম আমাদের জেএমবি, আমাদের জনযুদ্ধ, আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি, আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের জামায়াতে ইসলামী, সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন, দেখবেন মেয়েদের অবস্থাটা কি। আমাদের কি গরিব কি বড় লোক, কি গ্রামের কি শহরের, কি এই ধারার রাজনীতি কি ওই ধারার রাজনীতি, সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ। রাইট। আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা। উন্মাদের একটা কার্টুন চালু হয়েছিল, স্লোগান হয়ে গেছিল, আপনার মনে থাকবে, সবার মনে আছে, মায়ের উপরে ওষুধ নাই। রাইট। এটা হচ্ছে, আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই টিচারটা ভালো, যে ছেলে মেয়েদেরকে মারে, ওকে। কেননা মানুষ করার জন্য মারতে হবে। এই যে ব্যাপারগুলো দেখেন, বল প্রয়োগ নিয়ে, নারীর প্রতি অ্যাটিটিউড নিয়ে, এগুলো আমাদের পুরনো রোগ, এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে।
প্রফেসর নিউটন, আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা, আপনাদেরকে রাজনৈতিক সরকার বলেছেন কিন্তু নির্দলীয় সরকার বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি, সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই, যারা আসলে মার্কা না নিয়ে আসছেন, অনির্বাচিত দলীয় সরকার। যেমন প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার মানে ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব মানে নিয়োগ দিচ্ছেন, তারপরে প্রফেসর ইউনূস বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার, একটা জায়গার এবং উনার পছন্দের মানুষ, এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি, এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে। তো আপনি এটাকে কেমনে এটারে মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না, এটা নিয়ে আপনি আর দুই লাইন বলবেন কিনা। আর আপনি মব প্রসঙ্গে হোক, আপনি অতীতের কথা বলছেন, আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন, সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো। এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা, এই দুইটা প্রসঙ্গে আবার একটু। এটা অতীত বলি নাই, এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই, মবের প্রশ্নে অতীত বলিনি। আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে, বর্তমানেও আছে, অতীতেও আছে, আগামী অনেকদিন পর্যন্ত ভবিষ্যতেও এটা থাকবে। আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে শিক্ষামূলক কাজের দিকে না যাই, আমরা যদি নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকবো। এই মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না। আচ্ছা, ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না। নির্দলীয় শব্দটা আমি কিন্তু বলি নাই, আমি অনির্বাচিত শব্দটাও বলিনি। আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার, এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার, আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার। নির্বাচিত অনির্বাচিত ভোটের মধ্যে দিয়ে নির্বাচন এক আমি ধরনের। যদি এখন প্রশ্ন করি যে আপনি এটাকে মানে দলীয় সরকার মনে করেন কিনা, আমি বলবো যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না, সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না, কিন্তু এটা তো নিজে একটা দল, গ্রুপ, এটা একটা গোষ্ঠী, তাই না? এ সেট অফ পিপল। ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার, এবং একদম রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে গোড়ার আইনি কাঠামো সেইটা ধরে এরা টান দিচ্ছেন। এই অর্থে বলছি সংস্কারের কাজে হাত দিচ্ছেন, এই অর্থে বলেছি যে এটা অনেক বেশি রাজনৈতিক সরকার। দলীয় কি দলীয় না, এটা অত বড় প্রশ্ন না, কিন্তু এটাকে আমি অনির্বাচিত একটা শব্দ দিয়ে, এক বিশেষণ দিয়ে বলে যেতে রাজি না। এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠা একটা সরকার, এটাও একটা নির্বাচনের প্রক্রিয়া, এটারও একটা ভ্যালিডেশন আছে, লিগ্যাল ভ্যালিডেশনও আছে, এটার একটা বৈধতা আছে, তাই না? সেই ক্ষেত্রে কি যদি আমি এই কথাটার মধ্যে থেকে একটু আমার খটকা লাগে এই জায়গায়, যে বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সরকার, তো মানে এই সরকারটাকে কে চুজ করলো? মানে শুধু ডক্টর ইউনূসকে চুজ করা হয়েছে, বাকি জনরে ডক্টর ইউনূস চুজ করছেন, ব্যাপারটা কি এরকম নাকি সব পুরো সরকার ব্যবস্থাটাকেই চুজ করছে বিপ্লব যারা করছে তারা সবাই? দেখেন, আমি তো অনেক দূরে থাকি ঢাকা শহর থেকে, আমি দূর থেকে দেখার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তা আমি আমার সুবিধার জায়গাটাই আমাকে ভাবতে হবে, কারণ আমাকে তো দেখতে হয়, দূরে থাকলেও আমাকে তো বোঝার চেষ্টা করতে হয়, ভুল হোক ঠিক হোক, তাই না? দূর থেকে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সরকারটা অদ্ভুতভাবে, খুব লুজলি কিন্তু অদ্ভুতভাবে ব্যালান্সড একটা সরকার। এটা প্রথম আমরা একটা এমন সরকার দেখছি যে সরকার এক অর্থে বলতে পারেন শিথিল। ওই যে মান্না ভাই বলছেন